মিট করবেন। আমি শেষের কথা দিয়েই যদি বলি, আপনাদের এই মাদ্রাসা অঙ্গনে রাজনীতিটাকে নিষেধ করা হয়েছে, আপনি এটাকে কিভাবে দেখেন? এবং গোলাম রাব্বানি যে দাবি করেছেন যে একজনের অ্যাকাউন্টে 40 কোটি টাকা ছিল, সেখান থেকে কেন মানুষকে দেওয়া হয়নি, এই জন্য তাকে দোষী সাব্যস্ত করতে চাচ্ছেন, অনেকটা ইঙ্গিত করতে চাচ্ছেন। আপনি কিভাবে দেখেন ব্যাপারগুলোকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ উপস্থিত যারা আছেন আমার সাথে এবং দূর দূরান্ত থেকে যারা দেখছেন, সবাইকে আবারও সাদর সম্ভাষণ জানাচ্ছি। শুরুতে সাগর ভাই যে প্রশ্নটি করেছেন গোলাম রব্বানী ভাইয়ের আলোচনার সূত্র ধরে, সে বিষয়ে বলতে চাই যে একটি সংকট যদি তৈরি হয়, সেই সংকটের জন্য সমাধান আমাদেরকে খুঁজতে হবে। কিন্তু মাথায় ব্যথা হয়েছে বলে মাথা কেটে ফেলতে হবে, এটা কোনো সমাধান হিসাবে সমাধান হতে পারে না। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যদি বস্তুবাদী রাজনীতি হয়, ধ্বংসাত্মক রাজনীতি হয়, ধর্ষণ ভিত্তিক রাজনীতি হয়, সন্ত্রাস নির্ভর রাজনীতি হয়, নৈরাজ্যবাদের রাজনীতি হয়, তাহলে সেটা মাদ্রাসা কেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চলতে পারে না। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের রাজনীতি চর্চা করতে দেয়া এটা যায় না। কিন্তু আদর্শিক ছাত্র রাজনীতি যদি হয়, তাহলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এটা সংবিধানের সাথে এবং আইনত এটা সাংঘর্ষিক। দ্বিতীয় কথা দেখেন, বাংলাদেশে যারা শিক্ষার্থী বা বাংলাদেশের যারা নাগরিক, তারা 18 বছর বয়স হলে সেই দেশের সরকার প্রধান কে হবে সে বিষয়টা নির্বাচনের আইনত বৈধতা পায়। 18 বছর বয়সে ভোট দিতে পারে। কিন্তু 18 বছর বয়সী শিক্ষার্থী যারা মাদ্রাসায় পড়াশোনা করছে, তারা মাদ্রাসায় কিংবা বিশ্ববিদ্যালয়, তারা রাজনীতিতে জড়িত থাকতে পারবে না বা রাজনীতি করতে পারবে না। এই বিষয়টা খুবই সাংঘর্ষিক। যে শিক্ষার্থী বা যে বয়সী মানুষ প্রধানমন্ত্রী নির্বাচন করার তার সেই সুযোগটা রয়েছে, সে নিজে রাজনীতিতে সক্রিয় থাকতে পারবে না। এই বিষয়টাকে আমি সাংঘর্ষিক হিসাবে দেখছি। দ্বিতীয়ত কথা কওমি মাদ্রাসার যে চলমান সংকট সম্পর্কে আপনি বলেছেন এবং গোলাম রব্বানী ভাইও ধ্বংসাত্মক রাজনীতির দিকে ইঙ্গিত করেছেন। চলমান সংকট এটা রাজনৈতিক সংগঠনের কারণে হয়নি, এবং কি আপনাকে আমি জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত বা মাদ্রাসার ইতিহাসে এখন পর্যন্ত মাদ্রাসা কেন্দ্রিক কোন ধরনের ধ্বংসাত্মক রাজনৈতিক চর্চা, ধ্বংসাত্মক চর্চা সেটা রাজনৈতিক সংগঠন কিংবা রাজনৈতিক ছাত্র সংগঠনের মাধ্যমে হয়নি। হ্যাঁ, বিগত সময়গুলোতে আমরা যেটি দেখেছি, যদি আপনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে যে বাংলাদেশে সহিংসতা হয়েছে, এটাকে যদি আপনি বিচারে নিয়ে আসেন, তাহলে দেখেন 26শে মার্চ সেদিন কওমি মাদ্রাসা ভিত্তিক বা কওমি মাদ্রাসা কেন্দ্রিক বা ইসলাম ভিত্তিক বা ধর্ম ভিত্তিক কোন ধরনের রাজনৈতিক সংগঠনের কোন ধরনের কর্মসূচি বাইতুল মোকাররম, হাটহাজারী কিংবা ব্রাহ্মণবাড়িয়াতে ছিল না। সেদিন বাইতুল মোকাররমে খুব আশ্চর্যজনক ভাবে আমরা দেখেছি যে জুমার নামাজ আদায়ের পর এর আগে কোনো ধরনের কর্মসূচি নেই, কোনো ধরনের ঘোষণা নেই, মানুষের কোনো ধরনের আগাম প্রস্তুতি নেই। হ্যাঁ, যেহেতু নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছিল, সে ক্ষোভের বহিঃপ্রকাশ করতে গিয়ে ঢাকার মসজিদ বাইতুল মোকাররম কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ যখন তার ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত পায়, তখন সেটা নিয়ে কথা বলে কিংবা মিছিলে নামে, সেটা বাংলাদেশের চিরাচরিত একটা নিয়ম হয়। সেই নিয়ম রক্ষা করেই বাইতুল মোকাররম থেকে মুসল্লিরা নামবেন কি নামবেন না, কিন্তু আমরা ভিডিও ফুটেজে দেখেছি, তারপর বিভিন্নভাবে সাংবাদিকরা এটা জনমানুষের সামনে নিয়ে এসেছে যে বাইতুল মোকাররমে 26শে মার্চ মুসল্লিরা নামাজরত অবস্থায় বেশ কিছু হেলমেটধারী মানুষ, তারপর অচেনা এবং পুলিশের সাথে অন্য সিভিল বেশের মানুষ, তারা অবস্থান নিয়েছে এবং মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার আগেই ইট পাটকেল ছুটতে শুরু করেছে। তখন ভিতর থেকেও পাল্টা আক্রমণ শুরু হয়েছে, সেটা এক পর্যায়ে সাংঘর্ষিকতায় রূপ নিয়েছে। আর আমরা যেটা জানি যে পুলিশ কখন গুলি করে, পুলিশ যখন নিরুপায় হয়ে যায় তখন পুলিশ গুলি চালাবে কিনা সেটাও নির্দেশনার ব্যাপার আছে, আইনের ব্যাপার আছে। কিন্তু আমরা যেটা দেখেছি যে অল্প কিছুক্ষণ যেতে না যেতেই সাধারণ মুসল্লিদের শুধুমাত্র ইট পাটকেল যেটা বাইরের থেকে ছোড়ার প্রেক্ষিতে সাধারণ মুসল্লিরা হয়তো ছুড়েছে, সেটার জন্য সাধারণ মুসল্লিদেরকে নিরীহভাবে হত্যা করবে, এটা কেমন বাংলাদেশ আমরা দেখছি? এই জিনিসটা আমি প্রশ্ন রাখতে চাই। দ্বিতীয় কথা মাদ্রাসায় যদি আপনি কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যদি নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতিকে করতে না দেন, ছাত্র রাজনীতিকে আপনি বাধাগ্রস্ত করেন, তাহলে সেখানে অনিয়মতান্ত্রিক কার্যক্রম বৃদ্ধি পাবে। আপনি বাংলাদেশে দেখেন, যখন যে সরকারের যে কোনো একটা সিদ্ধান্তের প্রেক্ষিতে বা বাংলাদেশে যে কোনো একটা ইস্যু যখন তৈরি হয় বা যখন কোনো একটা ঘটনা সৃষ্টি হয়, যে ঘটনা মানুষের হৃদয় গভীরভাবে দাগ কাটে, মানুষ সেটা নিয়ে ক্ষুব্ধ হয়,
এই ক্ষুব্ধ মানুষের অবস্থানটাকে যখন আপনি প্রকাশ করতে দেন না, যখন আপনি সেটাকে দমিয়ে রাখার চেষ্টা করেন, তখন ভায়োলেন্সের সৃষ্টি হয়, তখন মানুষ অরাজনৈতিক অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বা হচ্ছে হলো মানুষ ভিন্ন পথে তখন পা বাড়ায়। এটা হচ্ছে হলো চিরাচরিত নিয়ম। আপনি যখন মাদ্রাসায় আদর্শিক ছাত্র রাজনীতির এই চর্চাটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন, তখন মাদ্রাসা শিক্ষার্থীদের মনে পুষে রাখা ক্ষোভ, সেটাকে তারা ভিন্ন ধারায় প্রবাহিত করবে, ভিন্নভাবে সেটা অবশ্যই প্রকাশ পাবে, এবং কি তখন তথাকথিত উগ্রপন্থা মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে খুব গভীরভাবে আঁচ করতে পারবে, তাদেরকে টাচ করবে। এই জিনিসটাকে যদি আপনি রুখতে চান, তাহলে মাদ্রাসায় ছাত্রদের মাঝে রাজনীতির শিক্ষা এবং সেটাকে অবারিত করতে হবে। আরেকটা বিষয় দেখেন, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে আপনি শেখাচ্ছেন, তাদেরকে দিন শেখাচ্ছেন, ইসলাম শেখাচ্ছেন, সবগুলো বিষয় তাদেরকে শেখানোর চেষ্টা করছেন। তো শেখার মাঝামাঝি তাদেরকে আপনি ব্যবসা শেখাচ্ছেন, কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা কিতাবুল বুয়ু নামে বিভিন্ন অধ্যায় রয়েছে, তো সেখানে তো তারা ব্যবসা করছে না, ব্যবসাটা তারা বাইরে গিয়ে করছে। এভাবে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দাওয়াত শিক্ষা দেওয়া হচ্ছে, যে হচ্ছে ইসলামের পথে, ধর্মের পথে মানুষকে কিভাবে দাওয়াত দেওয়া হবে, সেই জিনিসটা তারা শিখে মাদ্রাসার আঙ্গিনার বাইরে এসে সেটাকে চর্চা করছে। তো তদ্রুপ ভাবে আদর্শিক ছাত্র রাজনীতি ও মাদ্রাসায় তারা শিক্ষা অর্জন করবে, শিক্ষা অর্জন করে তারা সেটাকে বাইরে চর্চা করবে। হ্যাঁ, আমরা কিন্তু ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন একেবারে শুরু থেকেই আমরা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ, এবং আমরা এটা দাবি করে বলি যে ত্রিধারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন হচ্ছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা শান্তি বজায় রেখে এবং শিক্ষা প্রতিষ্ঠানের আইন সেটাকে শ্রদ্ধা জানিয়ে শিক্ষকদের সাথে সম্মান বজায় রেখে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। এই কাজ করতে গিয়ে আমরা কখনো মাদ্রাসার ভেতরে মিছিল, মিটিং, বক্তৃতা সমাবেশ, নবীনবরণ অনুষ্ঠান কিংবা ভাইতান্ত্রিক রাজনীতি আমরা কখনো প্রতিষ্ঠা করিনি, এবং এটাই হচ্ছে আদর্শিক ছাত্র রাজনীতির ধারা। এই ধারাকে অব্যাহত রাখতে দিতে হবে। আর দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে, দেখেন, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে এটা অনেকগুলো মাদ্রাসায় নিয়ম আছে, যে হচ্ছে হলো বৃহস্পতিবার বা বিভিন্ন ছুটি কেন্দ্রিক শিক্ষার্থীরা দাওয়াতের মেহনতে বের হয়, যেটা ধর্মীয় পরিভাষা। এই দাওয়াতের মেহনতে যদি বের হলে একটা শিক্ষার্থীর পড়াশোনা বিঘ্নিত না হয়, তাহলে মাদ্রাসায় ছাত্র রাজনীতি কিংবা আদর্শিক ছাত্র রাজনীতি শিখে সেটা চর্চা করতে গেলে তাহলে কেন সেটা শিক্ষার্থীদের শিক্ষার সাথে সাংঘর্ষিক হবে, এই বিষয়টি আমি প্রশ্ন রাখতে চাই। আরেকটা বিষয় হচ্ছে হলো আহ নুরুল কবির, আকরাম, আপনি একটা অভিযোগ করেছেন যে পুলিশের সাথে কিছু সাধারণ সিভিলিয়ানসকে আপনি বা আপনারা দেখতে পেরেছেন বিভিন্নভাবে, তাদেরকে কারা হতে পারে বলে আপনি মনে করেন? আমরা দেখেছি যে হচ্ছে হলো হেলমেট মাথায়, এবং কি বাইতুল মুকাররম মসজিদের দিকে গুলি ছুটছে, হেলমেট মাথায় ধারণ করে সাধারণ নিরস্ত্র মানুষের তারা উপর কি মানে আক্রমণ করার এই ইতিহাস বাংলাদেশে কারা রচনা করেছে, সেটা তো অবশ্যই সচেতন মহল জানে। যেহেতু এটি সচেতন মহল জানে, কিন্তু আপনি জানেন কিনা সেটাই জানতে চাচ্ছি। অবশ্যই অবশ্যই সেটা ধারণা করা হচ্ছে, যে হচ্ছে হলো বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা সরকার দলীয় রাজনীতি যারা করেন, তারা তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেখানে ছিল, এবং কি সেটা বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে বিষয়গুলো প্রমাণিত হয়েছে, এবং কি যে সমস্ত ফুটেজকে আলাদা করে দেখানো হয়েছে, সে সমস্ত ফুটেজের মাধ্যমে সারা বাংলাদেশ বিষয়টা দেখতে পেয়েছে। জি, আমি আপনাকে আরেকটা প্রশ্ন রেখে যাচ্ছি। অনেকের প্রশ্ন আছে বা বিভিন্ন সময় বলে থাকে যে আপনারা রাজনীতি করছেন অ্যাক্টিভ ভাবে, পাশাপাশি আপনাদের যেই ধারাটা রাজনীতি করছে তারা সরকারের হামলা মামলার শিকার হচ্ছে প্রতিনিয়ত, যা আপনারা হচ্ছেন না। এ ব্যাপারে অনেকের প্রশ্ন রয়েছে, এটা কি সরকারের সাথে একটা সুসম্পর্কের কোনো ধরনের ইয়ে রয়েছে কিনা, এই জায়গাটার ব্যাপারে আপনি একটু ক্লিয়ার করবেন। আমি রাশেদ খান আপনার কাছে যাচ্ছি। নুরুল করিম, আকরাম, আপনার কাছে জানতে যাচ্ছি, আপনারা তো ইসলামিক রাজনীতির কথা বলেন, কিন্তু গণতন্ত্রের সাথে রাজনীতি, ইসলামিক রাজনীতি কতটুকু যায়? এবং আপনাদের ইসলামেই তো বলা আছে গণতন্ত্র আপনারা সাপোর্ট করেন না, সেক্ষেত্রে আপনি যে রাজনীতিটা করছেন এটা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক কিনা? এবং যে প্রসঙ্গগুলি উঠে এসেছে এবং আগের রেখে যাওয়া প্রশ্ন, দয়া করে ছোট্ট ছোট্ট করে যদি শর্টলি বলেন তাহলে ভালো। আবারও ধন্যবাদ সবাইকে। সাগর ভাই খুবই একটা ডিপ প্রশ্ন করেছেন, যে প্রশ্নের ছোট করে উত্তর দেওয়ার মোটেও সুযোগ নেই। তারপরেও যদি আমি আগের প্রশ্ন থেকে শুরু করি, দেখেন সাগর ভাই, আমাদের প্রতি অভিযোগ, এই অভিযোগটা কারা করছে, এটা হচ্ছে হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, বাংলাদেশের রাজনীতি, আজকে বাংলাদেশের বয়স 50 বছর। এই 50 বছরের মাথায় এসে আমরা দেখছি বাংলাদেশের রাজনীতি মোটা দাগে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, বা দুই মেরুতে বিভক্ত হয়ে গেছে। এই দুই মেরুতে বিভক্ত হওয়া রাজনীতির বাইরে নিবন্ধিত একমাত্র রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে
87 থেকে এই পর্যন্ত বাংলাদেশে সাংগঠনিক অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে। তবে একটি কথা আপনি প্রশ্ন রেখেছেন, যে প্রশ্নের প্রত্যুত্তরে আমি আপনাকে জানাতে চাই, সেটি হলো আপনি বলেছেন হামলা মামলার শিকার না হওয়া। এটি একেবারে অসত্য একটি বিষয়। যে দেখেন, আমি নুরুল করিম আকরাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বর্তমান কেন্দ্রীয় সভাপতি, আমিও এই সরকারের আমলেই কারান্তরিত হয়েছি এবং কারাগারে কাটিয়েছি। আমি নিজে যেখানে কারাভোগ করেছি, এবং কি চলমান ইস্যুতে হেফাজতের এই বর্তমান রাজনৈতিক সিচুয়েশনে আমাদের অসংখ্য নেতাকর্মী সারা দেশে পুলিশ হাজতে এবং কি কারান্তরীণ রয়েছে। এখন আপনাকে এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, যে জোট ভিত্তিক রাজনীতির যে সংস্কৃতি তৈরি হয়েছে, এই সংস্কৃতির বাইরে ইসলামী আন্দোলন থাকার কারণে আহ ইসলামী আন্দোলন বাংলাদেশকে এখন সরকার দল যেই থাকুক না কেন, সরকারে যারাই থাকুক না কেন, তারা যদি আমাদের উপর মানে তার বিরোধী দলকে যেভাবে অ্যাটাক করে, সেভাবে যদি আমাদেরকেও অ্যাটাক করে, তাহলে তো অবশ্যই অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশও তার যে বিপরীত এন্টি আওয়ামী যে সেন্টিমেন্ট, এন্টি আওয়ামী সেন্টিমেন্টের সাথে একত্রিত হয়ে বাংলাদেশে ভিন্ন রাজনৈতিক যে বলয়, যে প্রবাহ, এই প্রবাহের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশে চলে যাওয়ার আশঙ্কা থেকেই সরকার দলীয় রাজনীতিতে যারা ক্ষমতায় রয়েছে, তারা মোটেও চাবে না যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তার বিপরীত গর্তে ফেলে দিবে, বা বিপরীত জোটে যেতে বাধ্য করবে, বা বিপরীত জোটের সাথে মিলে একতাবদ্ধ হয়ে আন্দোলন করতে বাধ্য করবে। আর আমাদের লোকেরা গ্রেফতার হওয়ার পরও এই বিষয়টাকে খুব সচেতন ভাবে। আকরাম ভাই, আপনার সাথে আসলে কথা বলার সুযোগ হয়নি তো, বা কথা একটা প্রশ্ন ছিল যেটা মনের ভিতরে সবসময় ঘুরপাক খায়। আমি সেটা অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন, আমি সুযোগ রাখবো ইনশাল্লাহ। যেহেতু কথাটা শুরু করেছি, আমি একবার বলে দিই। আপনি শেষ করে দিন। সেটা হচ্ছে যে মানে ইসলামিক দলগুলো তো অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করে। কিন্তু আমরা এই ক্ষেত্রে লক্ষ্য করি বাংলাদেশের যে ইসলামিক দলগুলো রয়েছে, আপনারা একটি রয়েছেন, এরকম অনেকগুলো রয়েছে, তো তারা নিজেরাই তো একতাবদ্ধ হইতে পারে না। তাহলে তারা যেহেতু নিজেরা একতাবদ্ধ হতে পারে না, তাহলে কিভাবে তারা জাতিকে একতাবদ্ধ করবে? হ্যাঁ, এটি একটি প্রশ্ন যে আপনারা কেন একতাবদ্ধ হতে পারছেন না, আপনাদের ভিতরে কি মত পার্থক্য রয়েছে, যে কারণে ইসলামিক দলগুলো তাদের লক্ষ্য উদ্দেশ্য এক, যে আল্লাহকে সন্তুষ্ট করা, তারপরেও নবীকে সন্তুষ্ট করা, হ্যাঁ, নবীর আদর্শে চলা, তারপরেও আপনারা নিজেরাই একতাবদ্ধ হতে পারছেন না, জাতিকে আপনারা কিভাবে একতাবদ্ধ করতেছেন? ধন্যবাদ। জি, সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ। তো যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে, তো এই ক্ষেত্রে মানে খুব সচেতন ভাবে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে, হয়তো জানি না, যারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, এটা একটা সংঘবদ্ধ সিন্ডিকেট চক্র, যে হলো ইসলামী আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি বা রাজনৈতিক ভবিষ্যৎকে কলঙ্কিত করা, অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য তথাকথিত সহিংসতার রাজনীতিতে অভ্যস্ত হয়ে সরকার বিরোধী যেই এই বলয়, নিয়মতান্ত্রিক রাজনীতির থেকে আরো সামনে গিয়ে যে সহিংসতার রাজনীতিতে বিশ্বাসী হয়ে উঠেছে, ইসলামী আন্দোলনের জন্য সে বলয়ে চলে যায়। এটা হয়তো তাদের দূরভিসন্ধি হতে পারে। তারপরও কেন প্রশ্ন করা হচ্ছে জানি না, যেহেতু আমাদের চলমান মানে রানিং সিচুয়েশনে যেহেতু আমাদের অসংখ্য নেতা কর্মী কারান্তরিত হয়েছে এবং নির্যাতনের মুখোমুখি হচ্ছে, এবং কি প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি যে নারায়ণগঞ্জের যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় আমাদের নেতাকর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, আমরা এই বিষয়গুলো আমরা যে মানে অন্যদের মতো ঢালাও ভাবে প্রচার করছি না, কিংবা অন্যদের মতো বলছি না, এটা আমাদের অত অপরাধ হতে পারে, কিন্তু আমরা যে হামলা মামলার শিকার হচ্ছি না, এটা একেবারে অসত্য বক্তব্য। এই দেখেন, আমরা লকডাউন প্রথম দফায় যে করোনার দ্বিতীয় ডাইভ শুরু হওয়ার পর প্রথম ধাপে যে লকডাউন দিয়েছে, সেই লকডাউনের প্রতিবাদে মানে মানুষের খাদ্য নিশ্চিত না করে, মানুষের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত না করে যেই লকডাউন দেওয়া হয়েছে, লকডাউনের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। সেদিন আমাদেরকে প্রচন্ড ধরপাকড়ের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেদিন আমাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। সর্বশেষ আমরা মানববন্ধন করার থাকলেও সেটা মিছিলের রূপ নিয়েছে, এবং বিক্ষোভ মিছিল করে আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে এসে থেমেছি। এরপর রাশেদ ভাইয়ের দিকে আসছি, যে রাশেদ ভাই আমাকে একটি প্রশ্ন করেছেন। সে প্রশ্নের আগে রাশেদ ভাই তার বিগত আলোচনায় হেফাজতে ইসলাম সম্পর্কে বলেছে যে হেফাজতে ইসলাম উদ্দেশ্যহীন যাত্রায় শুরু করেছে হেফাজতে ইসলাম, আর এই উদ্দেশ্যহীন যাত্রায় অনিয়মতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রমকে রাশেদ ভাই সমর্থন করছেন না। যদি হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন হয়ে রাজনৈতিক কর্মসূচি দেওয়াটা প্রশ্ন
প্রশ্নের সৃষ্টি করে। আমি সেটা আমার প্রশ্ন কিনা সেটা ভিন্ন কথা, যেহেতু রাশেদ ভাই প্রশ্ন করেছেন। যদি এটা প্রশ্নের সৃষ্টি হয় এবং কি হেফাজতে ইসলামের এরকম উদ্দেশ্যহীন যাত্রা হিসেবে সেটাকে সম্বোধন করা হয়, তাহলে ছাত্র অধিকার পরিষদ সেটাও তো উদ্দেশ্যহীন যাত্রা এক ধরনের বলা যায়। অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও রাজনৈতিক কর্মসূচি নিয়েছে, হ্যাঁ রাজনৈতিক ভাবে আত্মপ্রকাশ করার ঘোষণা দিয়েছে, এবং কি প্রতিষ্ঠার এত বছরও কমিটি নবায়নের বিষয়গুলো যথেষ্ট প্রশ্ন দেখেছি আমরা জাতীয় গণমাধ্যমে। এবং কি হচ্ছে হলো গত আহ, কিছুদিন আগেও একটি আন্দোলনে পুলিশকে ডাব মেরে যে হচ্ছে হলো রাস্তায় শুইয়ে রাখার ঘটনা কিন্তু ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে হয়েছে। আমি কিন্তু এই বিষয়টা সেভাবে আহ, মানে অভিযোগ আকারে না বললেও আপনি হেফাজতে ইসলামের বিষয়টা যেভাবে বলেছেন আমি সেটার সাথে তুলনা করে কিন্তু বলছি যে হেফাজতে ইসলামের সেখানে আপনি নৃশংসতার যে চিত্র দেখিয়েছেন সেই চিত্র কিন্তু হচ্ছে। কারণ কি একটা রাষ্ট্র যেভাবে ফেসিবাদী কায়দায় চলছে, সেই রাষ্ট্রের জনগণও ফেসিবাদী ভাবে সেগুলোকে প্রোটেস্ট করার চেষ্টা করে। যে বিষয়টা হেফাজতে ইসলামের ক্ষেত্রে দেখেছি, আমরা কিন্তু অরাজনৈতিক সংগঠন ছাত্র অধিকার পরিষদের ব্যানারেও দেখেছি। এরপরে আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন যে হচ্ছে আমরা হুজুররা কেন এক হতে পারছি না। দেখেন, আমরা আল্লাহ আকরাম এবং ভাই, রাসূলকে একটু পরে যেহেতু আগের প্রশ্ন হয়ে গেছে, আমরা আল্লাহ রাসূলকে খুশি করার জন্য রাজনীতি করছি, এটা একটা সুন্দর কথা। আমরা আল্লাহ রাসূলকে খুশি করে ইসলামী রাজনীতি করছি, আদর্শিক রাজনীতি করছি। এই আদর্শিক রাজনীতির সাথে আপনি অবশ্যই দ্বিমত পোষণ করবেন না। হুজুরদের এই নিয়মতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রমের সাথে আপনি অবশ্যই দ্বিমত পোষণ করবেন না। যেহেতু নিয়মতান্ত্রিক রাজনীতি বাংলাদেশে চলমান রয়েছে, চলমান থাকা অবস্থায় ছাত্র অধিকার পরিষদ যে অবশ্যই একটা ঘটনার প্রেক্ষিতে জন্ম নিয়েছে, কিন্তু ঘটনার প্রেক্ষিতে জন্ম হওয়ার পর সেটাকে আপনারা শেষ করে দেননি, সেটাকে আপনারা রাজনৈতিক সংগঠনে রূপান্তর করার চেষ্টা করছেন। এখন হুজুরদের এই রাজনীতি, এটা কি ভিন্ন ধারার রাজনীতি? যদি ভিন্ন ধারার রাজনীতি হয়, আপনার অসমর্থনযোগ্য হয়, তাহলে সেটাকে স্পষ্ট বলা উচিত। আর যদি সমর্থনযোগ্য হয়, এই হুজুরদের এই সংগঠন থাকার পর আপনি আবার তৃতীয় সংগঠন খুলতে গেলেন কেন? তো দেখেন, প্রত্যেকটা সংগঠন সৃষ্টির পেছনে ঐতিহাসিক বিভিন্ন কারণ থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র নামে আত্মপ্রকাশ করেছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের শেষ সময়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে, যখন বাংলাদেশের অন্যান্য ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো কিছুটা তাদের প্রভাব প্রতিপত্তি হারিয়েছে, কিংবা তারা ওইভাবে সুবিধা করে উঠতে পারছে না। ওই সময় কিন্তু একেবারে জনপ্রত্যাশার একটা ক্ষণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে 6টি সংগঠন 6জন ব্যক্তিত্বের উপস্থিতিতে শুরু হয়েছে। এভাবে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের একটা ঐতিহাসিক ভিত্তি থাকে। এরপরে দেখেন, ইসলামী রাজনীতি, ইসলাম যেহেতু এটা একটা সুন্দর মানে ইসলাম যেহেতু সুন্দর, সাবলীল, স্বচ্ছ, তো আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই বিষয়টা বলতাম না, প্রশ্ন আসার কারণে বলছি। যে কোনো একটা কোয়ালিটিফুল বিষয়কেই মানুষ কপি করে, সেটা হচ্ছে হলো মার্কেটে ডুপ্লিকেট বেশি ছড়ায়। তো ইসলাম যেহেতু এটা একটা স্বচ্ছ ধারা, নির্মল ধারা, এই নির্মল ধারাটাকে বিকৃত করার জন্য, সেটাকে কপি করে মার্কেটে নিজেদের অবস্থান পাওয়ার জন্য সেটাকে ডুপ্লিকেট করে অনেকভাবে অনেকে কিন্তু নিজেদের অবস্থানটাকে জাহির করতে চায়। যে দেশের মানুষ যে হচ্ছে হলো তার জি, ভালো জিনিসটাকে নিতে পারে, সে দেশের মানুষ ইসলামের মতো ভালো ধারা, স্বচ্ছ ধারা কোনটা সেটাকে নিতে পারবে। এটা অবশ্যই জনসচেতনতার বিষয়। এবং কি হচ্ছে হলো, রাশেদ ভাই যদি আপনি চেষ্টা করেন, তাহলে যে কোনো একটি ইসলামী রাজনৈতিক সংগঠন আপনি সেটাকে যাচাই বাছাই করে সেখানে আপনি নাম লেখাতে পারবেন। এটা একেবারে সহজ একটা বিষয়, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে নুরুল করিম আকরাম, অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। আসলে আমাদের তরুণ রাজনীতিবিদরা এত সুন্দর কথা জানে, আমার এই অনুষ্ঠান না হলে বা এই বিগত কয়েকটা অনুষ্ঠানের মধ্যে আমি খুব অবাক হয়ে শুনছি সবার কথা। রাশেদ খান, আপনি বলবেন, ধন্যবাদ। শেষ কথা বলবেন, আমাদের অনুষ্ঠান প্রায় শেষে। নূর কবির আকরাম ভাইকে যে প্রশ্ন করেছিলাম যে আসলে ইসলামিক দলগুলো কেন মানে একতাবদ্ধ হতে পারছে না, তো উনি আবার অন্যদিকে গেলেন। তাই উনি বললেন যে আমি হেফাজতকে বলেছি যে তারা এই চলমান যে ধরনের তাণ্ডব, এটাকে আমি সমর্থন করছি না। আসলে দেখেন যে আমি কিন্তু এইভাবে বক্তব্য বলি নাই যে হেফাজতই তাণ্ডব চালিয়েছে। হ্যাঁ, আমি যেটা বলেছি যে মানে এই একটা উদাহরণ কিন্তু আমি দিয়েছি যে কোটা সংস্কার আন্দোলন থেকে এক ধরনের অভিজ্ঞতা। আমি যেটা বলেছি যে এই যে ঘটনা ঘটলো, বিশেষ করে আপনার সরকারি অফিসগুলোতে, পুলিশি স্থাপনাগুলোতে যে হামলা হয়েছে, একটি সংগঠন, সেটি অরাজনৈতিক হোক বা রাজনৈতিক হোক, সেই সংগঠনের দায়িত্ব থাকে একটি তদন্ত কমিটি গঠন করা এবং কারা এই ধরনের ঘটনা ঘটালো সেটা জাতির কাছে তুলে ধরা। কিন্তু হেফাজত ইসলাম এখনো পর্যন্ত আমরা দেখি নাই যে তারা নিজেরা তদন্ত করে তারা ওইভাবে জাতির কাছে আসলে তুলে ধরেছে। কিন্তু তারা কিন্তু একইভাবে বক্তব্য দিয়েছে যে এই তাণ্ডবের সাথে আমরা জড়িত নয়। হেফাজত ইসলাম কিন্তু একই সাথে এই বক্তব্য দিয়েছে। অর্থাৎ আমি কিন্তু হেফাজত ইসলামকে দোষী করি নাই, আমি হেফাজত ইসলামকে বলেছি যে আপনারাও
তদন্ত করে। সরকারকে আহ্বান জানিয়েছি, প্রশাসনকে আহ্বান জানিয়েছি, আপনারা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করেন। কারণ বাংলাদেশের যারা দেশপ্রেমিক নাগরিক রয়েছে তারা কখনোই এই ধরনের আপনার ভাঙচুর বা অগ্নিকাণ্ড এগুলো হ্যাঁ, কখনোই অবশ্যই, অবশ্যই। মানে সমর্থন করবে না, যেটি আমিও করি না। আমার মনে হয় যে এখানে যারা আছে তারাও করবেন না। তো সেটি আমি বলেছিলাম, কিন্তু আকরাম ভাই অন্যভাবে উত্তর দিলেন। যাই হোক, আরেকটি কথা উনি বললেন যে আমার প্রশ্নের প্রেক্ষিতে যে ডুপ্লিকেটের কথা, আসলে তাহলে কি আমি মানে এটাই তার কাছ থেকে উত্তর পেলাম যে তারাই আসল আর বাকিগুলো সব ডুপ্লিকেট, এরকম কিছু তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন কিনা? আশা করি তিনি পরবর্তী প্রশ্নের উত্তর দিবেন। আরেকটি ব্যাপার আমাদের ক্ষেত্রে বললেন যে আমাদের পরবর্তীতে আর কোনো সুযোগ নেই, এটাই লাস্ট টার্ন। যদি নুরুল ভাই, আকরাম ভাই এ ব্যাপারে কোনো কিছু বলার থাকে বলতে পারেন, সম্পূর্ণ যদি হয়ে থাকে। আচ্ছা, আমি শেষ করি, তারপরে যদি সে বলতে চায় আর কি। না, বললেন যে আমি আমাদের আমি আসলে অন্য ডুপ্লিকেট সেটা বলতে চাবো না, এটা এই অভদ্রতা করব না। কিন্তু বাজারে যখন একই রকমের বিভিন্ন কোয়ালিটির পণ্য নিয়ে মানুষ হাজির হয় তখন নিজেরটাকে ভালো বলবে, এটাই স্বাভাবিক। আমি আমার আদর্শকে প্রচার করব, এটাই স্বাভাবিক। ধন্যবাদ। জি রাশেদ। ইসলাম ভাই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ওনারা ইসলামিক দল করে। এটা ইসলামিক দল করা কোনো নিষেধ কোনো কিছু না, এটা সংবিধান, ওনারা করতেই পারে। হয়তো বা কোনো অন্য ধর্মের কেউ ওনার এই দলের অনুসারী হতে পারবে না, এই তো তফাৎ, আর তো কোনো কিছু না। আমি কিন্তু ওনাদের দলে আমার খুব ভালো একটা সম্পর্ক। আমি খুব সংক্ষেপে আমি শেষ করে দিব, 1 মিনিটের ভিতরে শেষ করে দিব। আমি কিন্তু এই আন্তরিকতার জায়গাটা কিন্তু আমাদের থাকতে হবে, হিংসার জায়গাটা আমরা ছোট কারেকশন আমরা ভাই। অন্য অন্য দলের অন্য ধর্মভিত্তিক মানুষরা আমাদের দলে আসতে পারবে না, বিষয়টার ধারণা সৃষ্টি হওয়ার একটা কারণ আছে। আপনি বলছেন যে হলো ইসলামী রাজনীতি বা হলো ইসলামিক রাজনীতি, ধর্মীয় রাজনীতি। মূলত আমরা যেটা বলি সেটা হচ্ছে হলো আদর্শিক রাজনীতি, ইসলাম ভিত্তিক রাজনীতি। আমরা মনে করি যে হচ্ছে হলো সবাই তো পরিবর্তন প্রত্যাশা করে, আমরা মনে করছি যে হচ্ছে হলো ইসলামকে কেন্দ্র করে বা ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছে এই দিক নির্দেশনা মেনে যদি পরিবর্তন প্রত্যাশা করে তাহলে সেটা একটা শান্তিপূর্ণ পরিবর্তন হবে, এতটুকুই তফাৎ। না হয় এই ইসলাম ভিত্তিক এই রাজনীতিতে সর্ব দল আমি 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 ইসলাম ভিত্তিক রাজনীতির ইয়েকে আমি বলছি না আকরাম ভাই। আমরাও তো একটি আদর্শ নিয়ে রাজনীতি করি। মাওলানা ভাসানী সবসময় একটা কথা বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি হতে হবে। আমরা কিন্তু সেটাকেই কিন্তু লালন পালন করি। আমি ওইটার বিরুদ্ধে আমি যাচ্ছি না, আমি আপনাদের ওইটার আমি কোনো ইয়ে করছি না। তো যাই হোক, আমি পরিশেষে একটা কথাই বলি যে আসেন, এখন আমাদের যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মকে আমাদের হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে যেতে হবে এবং ভুলে যে একটি সত্যিকার অর্থে একটা স্বাধীনতার যে আমাদের মহানায়ক যিনি আবির্ভূত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সময় যারা নেতৃত্ব দিয়েছেন এই স্বাধীনতার জন্য, আমার দাদা মুসলিম জননেতা মাওলানা ভাসানী, উনি সেই সময় মুজিবনগর সরকারের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ছিলেন। তাদের যে আত্মত্যাগ, সেটাকে যাতে আমরা ভুলে না যাই। আজকে 50 বছরে এসেও আজকে কিন্তু তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। আমি মাওলানা ভাসানীকে কোথাও খুঁজে পাচ্ছি না। না, কাউকে বাদ দিয়ে বঙ্গবন্ধুকে আপনার বড় করা এটা ঠিক না। উনি বড়, ওনাদেরকে যদি আপনি সামনে নিয়ে আসেন আরো বেশি মর্যাদা হবে, আরো বঙ্গবন্ধু আরো মর্যাদায় যাবে। অতএব আসেন আমরা প্রকৃত সেই ইতিহাস থেকে সামনে নিয়ে আমরা যেটা তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, যারা আমরা স্বাধীনতা যুদ্ধ চোখে দেখিনি, যারা আমরা স্বাধীনের পরের প্রজন্ম, আসেন আমরা এক কাতারে বাংলাদেশটাকে গঠন করি। আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই সমগ্র পৃথিবীতে এই বাঙালি জাতির আর কোনো ভূখণ্ড নাই, আমাদের মাত্র একটি ভূখণ্ড, সেটা বাংলাদেশ। আজকে সেই বাংলাদেশ যদি অনিরাপদ হয়ে যায়, কোথায় যে থাকবো আমরা? মানুষ যদি না বাঁচে ধর্ম বাঁচবে? অতএব আমাদেরকে আগে বাঁচতে হবে, আমাদের বাঙালি জাতিকে আগে বাঁচতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদকে আগে বাঁচাতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাকেও পাবেন সব সময়। আমি জাতীয় রাজনীতি করছি, আমার রাজনৈতিক দল, আপনারাও জাতীয় রাজনীতিটা ইনভলভ। যদি কখনো এই বাংলাদেশের জন্য যদি কখনো আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি, আমরা সবাই একসাথে কাজ করব, এটা আমাদের কোনো দ্বিধা নাই। সবাইকে ধন্যবাদ, আমাদের রমজানের শুভেচ্ছা। এবং জি, অশেষ ধন্যবাদ, অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। এমনই যাতে হয়, এমনই যেন হয়। আপনারা যারা দেখছেন দর্শক, অবশ্যই আগামী পর্ব দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল এবং এই অনুষ্ঠানটি অবশ্যই শুরু থেকে দেখবেন, যারা দেখেননি শেষ দিকে অবশ্যই শুরু থেকে দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এবং অনুষ্ঠানকে শেয়ার করবেন। আমার সাথে রয়েছেন আকরাম, রাশিদ খান, পরশ ভাসানী, গোলাম রাব্বানী। আপনাদের চারজনকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ ভাই, দেখা হবে। এবং অবশ্যই দর্শক আমার আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সাগর ভাই। সকল আকরাম ভাই, রাশেদ এবং সবাইকে, পরশ ভাই, আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একসাথে কাজ করবার প্রত্যয় নিতে হবে। আমরা কথা হচ্ছে এইটা যে যে যাই করি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থে আমরা সবাই এক হয়ে যাব। আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, আমি ভুলে যাব, এটা আমাকে একটু বলতে হবে।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রাজনীতি আমার খুব ভালো লাগে। আমার সাথে আমি বেশ কয়েকবার পার্টি অফিসে গিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমি যে কয়েকবার গিয়েছি আমাকে না সহিংসতাকে পছন্দ করেন না, এটা আমিও অ্যাপ্রিশিয়েট করি। রাজনৈতিক দলই সহিংসতাকে পছন্দ করে না, কিন্তু আমরা দরকার হলে এখন সংকটে সবাই ঐক্যবদ্ধভাবে করোনাকে মোকাবেলা করা এবং সহানুভূতিশীল হওয়া এবং পারস্পরিক একটা সুন্দর সম্পর্ক নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।